আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা ইউরোপে আসার উদ্দেশ্যে আমাকে দেখেন। কিছুদিন আগে এক ভাই আমাকে একটা মেসেজ করছেন যে ভাই, আপনার ভিডিও দেখে ইউরোপে আসার জন্য ইটালি আসার ব্যাপারে আমি আগ্রহী হয়েছি। তখন আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আমি তো কোনো ভিডিওতেই ইউরোপে আসার ব্যাপারে মানুষকে উৎসাহিত করি না। এবং আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে কেন আসলে আমি ইউরোপ রিলেটেড ভিডিওগুলো করি। আমার কাছে মনে হইতেছে আমি যে উদ্দেশ্যে ভিডিও করি মানুষ তার উল্টা বুঝতেছে, এই জন্য এটা আমার ক্লিয়ার করা জরুরি। আমি সাধারণত ইউরোপের দুইটা দিকের ভিডিও করি। একটা হচ্ছে ভালো দিক, পজিটিভ দিক, যেই দিকগুলো আমরা শিখতে পারি, এবং মূলত এগুলো করার উদ্দেশ্য হচ্ছে মানব জীবন উন্নত করার জন্য এই আইডিয়াগুলো যেন আমাদের দেশে, সেটা বিজনেসের ক্ষেত্রে হইতে পারে, শিক্ষার ক্ষেত্রে হইতে পারে, রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে হইতে পারে, সেগুলো যেন আমাদের দেশে আমরা অ্যাপ্লাই করতে পারি। সেজন্যই আমি এগুলো বলি। আর নেগেটিভ যেগুলো বলি সেগুলো এই জন্য বলি যাতে করে এই সমস্ত কারণে ইউরোপে আসার আগে এই বিষয়গুলো ভেবে দেখলে অনেকেই ইউরোপে আসতে চাবেন না। সেই জন্য আমি এগুলো বলি। আর আমার নিজের ক্ষেত্রেও ক্লিয়ার করি যে আমার আসলে ইউরোপে খুব বেশি দিন থাকার ইচ্ছা নেই। আমার ইচ্ছা আছে যে নেক্সট সর্বোচ্চ 5 বছরের মধ্যে আমি দেশে চলে যাব, অথবা কোনো মুসলিম দেশে আমি শিফট করব। কারণ আমার কাছে মনে হয় যে আমার ভবিষ্যৎ প্রজন্ম তাদের এখানকার যে কালচার, এটা তাদেরকে ইসলামের উপরে রাখবে না এবং তাদেরকে আলটিমেটলি ইসলাম থেকে বের করে দিবে। এই জন্য আমি চাই না যে হচ্ছে আমি আল্লাহ তাআলা আমাকে যেই নিয়ামতটা দিছেন এবং একটা মুসলিম দেশে জন্মগ্রহণ করার কারণে আমি যেই নিয়ামতটা পাইছি, আমার পরবর্তী প্রজন্ম সেই নিয়ামত থেকে বঞ্চিত হোক, এটা আমি কোনোভাবেই চাই না। তো ভিসার উদ্দেশ্যে বলে রাখি যে আমি মূলত এই জন্য ভিডিও করি যাতে করে হচ্ছে মানুষ যারা ইউরোপে আসবেন তারা যেন এসে ঝামেলায় না পড়েন, বা তারা আসার আগে কিছু জ্ঞান অর্জন করেন, বা কী কী বিষয় তাদের খেয়াল রাখা উচিত, এবং রিয়ালিটি ভার্সেস এক্সপেকটেশন, অর্থাৎ ইউরোপকে নিয়ে আমরা যতটা আশা করি এর বিপরীতে চরম যে বাস্তবতা, সেগুলো আমি জানানোর চেষ্টা করি যাতে করে কারা ইউরোপে আসতে পারবেন, কারা অনেকেরই স্বপ্ন থাকে, এবং স্বপ্ন থাকাটা অস্বাভাবিক কিছু না। কারণ মিডল ইস্টে যারা কাজ করেন দেখা যায় যে অনেক সময় কাজের বেতন মাইর যায়, মালিক তাকে বেতন দেয় না, বা 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা কাজ করায়। তারপরে অনেক আইনি জটিলতায় তারা পড়েন, তারা যেই কারণে তারা ইউরোপে আসতে চান যে ইউরোপে শ্রমের হচ্ছে যে মর্যাদা আছে। কীরকম মর্যাদা? আপনাদেরকে একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমাদের ক্যাম্পের একটা ছেলে, ও আমার কাছে একটা মেসেজ নিয়ে আসছে। সেখানে ওর মালিক না, অ্যাকচুয়ালি ওর যে এই যে ওর ইমিডিয়েট যে বস, সে ওকে বলছে তুই কাজ বাদ দিয়ে দে। এখানকার নিয়ম হইলো আপনি যদি কোনো কাজ ছাড়তে চান, আপনি মালিকরে না বললেও চলবে। আপনি কাফ অফিস বলে, আপনি কম্পিউটারের দোকানে যাবেন, যায় আপনি লিসেন্স শেয়ারে করবেন, মানে আপনি বলবেন যে আমি আর কাজ করব না। তাইলে আপনার কন্ট্রাক্টটা কেটে যাবে, আপনি বাসায় চলে আসবেন, আপনার মালিক আপনাকে বেতন দিতে বাধ্য থাকবে। আপনাকে যদি বেতন না দেয় তাহলে তার ব্যবসা সরকার বন্ধ করে দিবে। তো পরবর্তীতে আমাদের এখানকার যে ইটালিয়ান, আমাদের যে এখানকার হেড, সে বলল যে যে তোমাকে এই কথাটা বলছে সে অন্যায় করছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ মালিক চাইলেই যে কাজ করে তাকে বাদ দিতে পারবে না, কিন্তু যে শ্রমিক সে চাইলে যে কোনো সময় কাজ ছেড়ে আসতে পারবে। এবং কারোর মালিক যদি কাউকে কাজ থেকে বাদ দিয়ে দেয় তাহলে সেই ব্যক্তি বেকার ভাতা পাবে। অর্থাৎ শ্রমিককে যত রকম সুবিধা দেওয়া যায় এই সুবিধাগুলো ইউরোপ দেয়। যার কারণে যেটা হয় যে ইউরোপের মানুষজন অনেক পরিশ্রমী হয়, তারা কাজ করে, এবং সবাই যখন কাজ করে তখন রাষ্ট্রের অর্থনীতি অগ্রসর হইতে থাকে। তো এগুলো হচ্ছে ভালো দিক ইউরোপের। এই দিকগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এগুলো যেন আমাদের দেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমি জানি আমি বললেই সেটা হয়ে যাবে না, বাট এটা হচ্ছে যে বাংলাদেশটাকে পরিবর্তন করার জন্য যারা জীবন দিছে 1971 এবং 24-এ, তাদের এই জীবন দেওয়াটার প্রতি সম্মান দেখানো থেকেই আমার এই কথাগুলো বলা। জাস্ট তাদের প্রতি সম্মান দেখানোর জন্য, এর বাইরে কিছু না। আর ইউরোপের কিছু নেগেটিভ কথা বলি। দেখেন, আপনারা অনেকেই দেখবেন যে ইউরোপিয়ানরা সবাই নতুন মডেলের আইফোন ব্যবহার করে। তারপরে হচ্ছে যে ইউরোপিয়ানরা নতুন নতুন গাড়ি চালায়।
তাদের নিজস্ব বাড়ি থাকে। এটা যেমন একটা চমৎকার দিক, এর বিপরীত দিকে যদি আমি বলি, শতকরা 99% বা 100% বলতে পারেন ইউরোপিয়ানরা ঋণগ্রস্ত। কীরকম? সে যে গাড়িটা কিনছে, ধরেন আমি যে বেতনে চাকরি করি, এই বেতনে চাকরি করে ইউরোপিয়ানরা কেউ মার্সিডিস চালায়, কেউ BMW চালায়, কেউ নতুন টেসলা কিনে। কিভাবে কিনে? একটা টেসলার দাম মনে করেন 30,000 ইউরো, প্রতি মাসে তার বেতন থেকে 300 ইউরো কেটে নেবে। একটা আইফোন কিনছে, সেই আইফোনের জন্য প্রতি মাসে তার বেতন থেকে ধরেন 50 ইউরো কেটে নিতেছে। একটা র্যাবনের সানগ্লাস কিনছে, মানে তারা যা কিনে সব কিছু বাকিতে। আমাদের দেশে কিছু মানুষ আছে না, যারা হচ্ছে যে আপনার ওই একজনের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে আরেকজনকে দেয়। বিষয়টা হচ্ছে ইউরোপিয়ানদের বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ তারা সবাই ঋণগ্রস্ত। তাদের প্রত্যেকের বাড়ির লোন আছে, গাড়ির লোন আছে, মোবাইলের লোন আছে। পরনের কাপড়টা অবশ্য আমি মানে রাতে রাতে বলে আর কি, কিস্তিতে কিনতে দেখি নাই, বাট এর বাইরে সাধারণত সব কিছু। একটা বাসায় এসি কিনবে, মোট কথা একটু দামি জিনিস হইলেই সেটা তারা লোনে কিনে। তো মূলত এই ইউরোপিয়ানদের গল্প হইল ঋণ করে ঘি খাওয়ার মতো। অর্থাৎ আপনি বাংলাদেশি একজন মানুষ, আপনি একটা আইফোন কিনতে পারতেছেন না, একটা গাড়ি কিনতে পারতেছেন না। আপনার অর্থনৈতিক অবস্থা এবং তাদের অর্থনৈতিক অবস্থা প্রায় কাছাকাছি, বাট তারা কিনতে পারে। তার কারণ হলো তারা লোনে কিনে, যেটা আমাদের ইসলামে যেটাকে সুদ বলে। আমাদের মসজিদের ইমাম সাহেবরা বা আমাদের হচ্ছে যে মাদ্রাসার হুজুররা, ওনারা যে আমাদেরকে সুদ শেখাইছেন যে সুদ হারাম, এটার কারণে আমরা এটা থেকে বিরত থাকি। বাট আমাদের এখানকার সেকেন্ড জেনারেশন যারা, তারা কিন্তু সুদটাকে সুদ মনে করে না, কারণ তাদেরকে জীবনে কেউ সুদটা যে অন্যায় এটা তাদেরকে কেউ শেখায় নাই। সো এখানে যারা দীর্ঘদিন থাকেন, তাদের ক্ষেত্রে আসলে ইউরোপিয়ানদের লাইফস্টাইলটা তারাও ফলো করতে শুরু করেন, যার কারণে সুদের মতো বিষয়ে বা হারাম খাবার দাবার, অ্যালকোহল, শুয়োরের মাংস, এগুলো আস্তে আস্তে মানুষ এগুলোর দিকে অভ্যস্ত হতে থাকে। বিশেষ করে আমরা যারা বড় হয়ে এখানে আসছি বাংলাদেশ থেকে, আমরা বাংলাদেশি কালচারে বড় হয়ে আসছি এখানে, তাদের ক্ষেত্রে হয়তো কিছু বিষয়ে একটা হেজিটেশন থাকে বা কালচারটাকে তারা পুরোপুরি অ্যাডপ্ট করতে পারে না। বাট পরবর্তী প্রজন্ম যারা এইখানে যাদের জন্ম হয়, যারা ছোটোবেলা থেকে স্কুলে যায়, তারা আসলে এইখানকার কালচারে অভ্যস্ত হয়ে যায়, এবং যেটা মূলত আসলে একটা প্রজন্মের শেষ বলা যেতে পারে। অর্থাৎ আপনি একজন মুসলিম, আপনার পূর্বের 10 প্রজন্ম বা 20 প্রজন্ম মুসলিম ছিল, বাট আপনার যে পরবর্তী প্রজন্ম, এটা কিন্তু আর ইসলামিক কালচারে থাকবে না। সো এই কারণে আমি আমার ভিডিওতে নেগেটিভ জিনিসগুলোই বেশি বলি, যাতে করে হচ্ছে মানুষ একটা অনেস্ট রিভিউ পায়। বিশেষ করে ইসলামী দৃষ্টিভঙ্গিতে একজন প্র্যাকটিসিং মুসলিমের জন্য কি কি ক্ষতিকর দিক ইউরোপে আছে, এই সমস্ত বিষয় আসলে ওইরকম কোনো ভিডিও হয় না, যার কারণে আমি এই দায়িত্বটা নিয়েছি, আমি এগুলো করব। আর যারা ইউরোপে আসতে চান, আমি মানে আসলে পরে তারা কি কি সমস্যায় পড়তে পারেন, কি কি ভুল আপনার করা উচিত না, এগুলো নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ যারা আসবেন এখানে, এটা তো একান্তই যার যার ব্যক্তিগত চাহিদা বা ব্যক্তিগত পছন্দ। যাদের ইচ্ছা যে তারা আসবেন, তাদের কাছে এটা মানে আসাটা ভালো মনে হয়, অবশ্যই তারা আসতে পারেন, এটা তাদের একান্তই ব্যক্তিগত ইচ্ছা। সো তারা যেন ভুল না করেন, তারা যেন আসার ক্ষেত্রে অতিরিক্ত উন্মাদনার কারণে, অতিরিক্ত উত্তেজনার কারণে তারা যেন বিপথে পা না বাড়ান, সেগুলো নিয়েও আমি ভিডিও করব। বাট সরাসরি আমার মাধ্যমে কেউ আসতে পারবেন না। আমি কোনো ভিসা রিলেটেড কাজ করি না, আমি এমন কোনো কাজ করি না যেই কাজটা মানুষের ইমোশন, মানুষের আবেগের সাথে জড়িত, এবং এটা নিয়ে আমি খেলা করতে চাই না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।